নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ সপ্তবিংশ পর্ব। চলুন শুরু করা যাক। বাবু রামগোপাল ঘোষের গৃহে সন্ধ্যাকালে তার বন্ধুরা এসেছেন। প্রায় প্রতি সায়াহ্নেই দু একজন বন্ধু রামগোপাল ঘোষকে সান্নিধ্য দিতে আসেন, কিন্তু আজ অনেক দিন বাদে একসঙ্গে অনেক বন্ধুর পুনর্মিলন হলো। একসময় এরা ইয়ং বেঙ্গল নামে চিহ্নিত হয়ে প্রভূত অখ্যাতি ও কিছু খ্যাতির অধিকারী হয়েছিলেন। এরা ছিলেন রক্ষণশীল সমাজের চক্ষুশূল। আবার কিছু কিছু যুবক এদের অনুকরণ করতেও শুরু করেছিল। ডিরোজিও শিষ্য এই ইয়ং বেঙ্গল দল প্রথম উন্মাদনা বশে নানা রকম উৎকট কাণ্ড করতেন। রাস্তায় কোনো টিকিধারী ব্রাহ্মণ দেখলে তাকে তাড়া করতে করতে বলতেন, আমরা গরু খাই গো, গরু খাই। সেই যুবকদের ছোঁয়ায় জাত চলে যাবার ভয়ে ব্রাহ্মণরা মুক্ত কচ্ছ হয়ে দৌড়াত। এই যুবকেরা কখনো নিজেদের বাড়ির ছাদে উঠে চিৎকার করে প্রতিবেশীদের জানাতো, এই দেখো আমরা মুসলমানের ছোঁয়া জল খাচ্ছি, এই দেখো গো মাংস। প্রমাণস্বরূপ তারা মাংসের হাড় ছুঁড়ে ছুঁড়ে দিত চতুর্দিকে। সেসব অনেক দিন আগেকার কথা। ইয়ং বেঙ্গল দলের কেউই আর এখন যুবক নন। তারা এখন মধ্যবয়স্ক, সুস্থির, দায়িত্বজ্ঞান সম্পন্ন নাগরিক। সকলেই জীবনে সুপ্রতিষ্ঠিত। কেউ কেউ সহকারী উচ্চ কর্মে নিযুক্ত, কেউ বা ব্যবসায় ভাগ্য ফিরিয়েছেন। তবে প্রথম যৌবনের সেই বিদ্রোহের অগ্নি এখনো একেবারে নির্বাপিত হয়নি। তা যেন এখন অনেকটা প্রদীপে স্নিগ্ধ শিখা হয়ে এদের বক্ষে দেদীপ্যমান। প্রতিটি সামাজিক আন্দোলনেই এখনো এদের অনেককে এগিয়ে আসতে দেখা যায়। এই গোষ্ঠীর মধ্যে বাবু রামগোপাল ঘোষ যেন মুকুটহীন রাজা হিসাবে স্বীকৃত। ইংরেজি শিক্ষিতদের মধ্যে তাকে প্রধান পুরুষ হিসাবে গণ্য করে লোকে মুখে মুখে তার নাম দিয়েছে এজুরাজ। সাহেবদের সঙ্গে পাল্লা দিয়ে ইংরেজি বক্তৃতার সময় তার মুখ দিয়ে যেন আগুনের ফুলঝুরি ছোটে। ইংরেজরাও তার সম্পর্কে বলে, এক নতুন ডেমনস্থেনিস। রামগোপাল ঘোষ অতিশয় বন্ধুবৎসল মানুষ। একসময় তিনি ছিলেন দরিদ্রের সন্তান। এখন বেসরকারি ইংরেজদের সঙ্গে যুগ্মভাবে বাণিজ্য করে তিনি প্রভূত ঐশ্বর্যশালী হয়েছেন। কিন্তু বন্ধুদের আপদে কিংবা মনোতুষ্টির জন্য তিনি অর্থ ব্যয় করতে কার্পণ্য করেন না। তার বাড়ির সান্ধ্য আসরে শেরি ও শ্যাম্পেন থাকে অপর্যাপ্ত, কিন্তু এখানে কেউ নেশাগ্রস্ত হয়ে কুৎসিত আচরণ করে না। প্রত্যেকের নিজস্ব পরিমাপ আছে। সুরাপান এই আসরের মুখ্য ব্যাপার নয়। পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে আত্মোন্নতি ও জ্ঞান উপার্জনই এদের লক্ষ্য। কার্য উপলক্ষে বন্ধুরা অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। নিয়মিত দেখা হবার আর উপায় নেই। আজ অনেক দিন পর কয়েকজন প্রবাসী বন্ধুকে পাওয়া গেছে। রসিককৃষ্ণ মল্লিক এখন বর্ধমানের ডেপুটি কালেক্টর। রামতনু লাহিড়ী কৃষ্ণনগর কলেজের শিক্ষক। সবচেয়ে বেশি দূরে থাকেন রাধানাথ শিকদার। তিনি দেরাদুনে সরকারের জরিপ বিভাগে একজন উচ্চপদস্থ কর্মচারী। পিতার গুরুতর ব্যাধির খবর পেয়ে রাধানাথ চলে এসেছিলেন কলকাতায়। তার পিতা এখন একটু সুস্থ, তাই তার অতি ঘনিষ্ঠ সুহৃদ প্যারীচাঁদ মিত্রের সঙ্গে এসেছেন রামগোপাল ঘোষের বাড়ির সান্ধ্য আসরে। বহুদিন পর বন্ধুদের কাছে এসে রাধানাথ খুশি হয়েছেন যতখানি, বিস্মিত হয়েছেন তার চেয়ে অনেক বেশি। এতখানি পরিবর্তন তিনি কল্পনাই করতে পারেননি। তিনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন এদের মুখের ভাষা শুনে। তাদের ছাত্র বয়সে তারা নিজেদের মধ্যে সব সময় ইংরেজিতে কথা বলতেন। বাংলা ভাষার কোনো স্থানই ছিল না প্রায়। নেহাত বাড়িতে বাবা মায়ের সঙ্গে বাংলায় কথা বলতে হতো, কিন্তু জ্ঞান, চিত্তশুদ্ধি বা রসাস্বাদনের জন্য বাংলা ছিল অপাংতেয়। প্রবাসে থাকার সময় রাধানাথ বাংলা ভাষাকে জীবন থেকে বাদই দিয়ে ফেলেছিলেন। এবারে বাড়ি এসে
বাবার সঙ্গে কথা বলার সময় তার মুখ দিয়ে ভাঙা হিন্দি ও ইংরেজি বেরিয়ে আসছে বারবার। চেষ্টা করে বাংলা বলতে গেলেও সব কথা মনে আসে না। প্যারীচাঁদ এই নিয়ে তাকে ঠাট্টা করছিলেন। প্যারী, রামগোপাল, রসিক এরা ইংরেজিতে বিখ্যাত কৃতবিদ্য, অথচ আজ এদের মুখেই বাংলা ভাষা। হঠাৎ এ দেশটার হলো কি? আবার কি লোকে ইংরেজি ভুলে গিয়ে অশিক্ষার অন্ধকারে ডুবে যাবে? একটি গোল টেবিল ঘিরে বসেছে বন্ধুরা। প্রত্যেকের কেদারার পাশে রয়েছে ধূমায়িত আলবোলা। ভৃত্যেরা টেবিলের ওপর সাজিয়ে দিয়ে গেছে গেলাস ও বিভিন্ন প্রকার সুরার বোতল। যার যেমন রুচি সে নিজে ঢেলে নেবে। শুধু রামগোপালের সামনে একটি বিচিত্র আকৃতির পোর্সেলিনের পাত্র। পাত্রটি গোল, তার একদিক দিয়ে হাতির সুরের মতো একটি ছোট্ট নল বেরিয়ে আছে। সেখান থেকে অল্প অল্প ধোঁয়া বেরুচ্ছে। সকলেই কৌতূহলী হয়ে সেদিকে তাকিয়ে। রামগোপাল মৃদু হেসে বললেন, ইউ পোর ইউর ড্রিঙ্কস মাই ডিয়ার ফেলোজ। আমি আগে একটু উষ্ণ পানীয় পান করব। ইদানিং এটি পান করা আমার অভ্যেস হয়ে গেছে। একটি হাতলযুক্ত গোল পোর্সেলিনের বাটিতে রামগোপাল খানিকটা কালো রঙের উষ্ণ তরল পদার্থ ঢাললেন। তারপর তার সঙ্গে 3 চামচ দুধ ও 3 চামচ চিনি মিশিয়ে গুলতে লাগলেন। মিশ্রণ কার্যটি সমাপ্ত হলে রামগোপাল বাটিটি সাবধানে ওষ্ঠের কাছে এনে সুরুত করে ছোট্ট একটি চুমুক দিয়ে তৃপ্তির সঙ্গে বললেন, আহ! রাধানাথ শিকদার আর কৌতূহল চাপতে না পেরে বলে উঠলেন, হোয়াট ইজ দ্যাট স্ট্রেঞ্জ কনককশন? রামগোপাল পরিহাসের সঙ্গে বললেন, দিস ইজ মাই ফেভারিট পয়জন। একটু স্বাদ নিয়ে দেখবে নাকি? রসিককৃষ্ণ বললেন, দিস ইজ টি। রাধানাথ, তুমি চায়ের কথা শোনো নাই? আগে চীনদেশ থেকে এ বস্তু আসতো, কিন্তু এখন আমাদের আসামেই যথেষ্ট হচ্ছে। রাধানাথ অনেক দিন দেশ ছাড়া বলে চা কথাটা জানেন না, তবে টি এর কথা কাগজপত্রে পড়েছেন, কোনোদিন চর্মচক্ষে দেখেননি। তাদের দেরাদুনে নানা রকম মদ্যের ছড়াছড়ি। সেখানে উষ্ণ পানীয় বলতে চলে শুধু ভেড়ার দুধ। প্যারীচাঁদ মদ্যপান করেন না, তার আসক্তি ধূমপানের দিকে। তিনি বললেন, আমি একটু চেখে দেখতে রাজি আছি। ইংরেজ মহলে আজকাল চা পান খুব চলছে শুনেছি। রামতনু বললেন, আমি হিয়া সাহেবকেও ওই জিনিস পান করতে দেখতুম, তবে ওতে মাদক দ্রব্য বোধ হয় কিছু নেই, কারণ হেয়া সাহেব নেশা ভাঙ করার বিরোধী ছিলেন। শিবচন্দ্র বললেন, নেশা না হলে আর এ জিনিস পান করা কেন? রামগোপাল দ্বিতীয় একটি বাটিতে প্যারীচাঁদের জন্য চা ঢালতে ঢালতে বললেন, নেশা হয় বই কি, এর এক চুমুকেই পঞ্চেন্দ্রিয়ে একটা অ্যালার্টনেস এসে যায়, লাইক কিসিং আ ড্যামজেল অ্যান্ড ইউ ওয়ান্ট টু কিস এগেইন। এই নাও প্যারি, আজ আমি তোমায় এই নতুন সুধারসে দীক্ষা দিলুম। প্যারীচাঁদ প্রথমে খানিকটা ইতস্তত করলেন, বাটিটি হাতে নিয়ে তাকালেন একবার বন্ধুদের দিকে। ঠোঁট পুড়ে যাবার ভয়ে ফুঁ দিলেন কয়েকবার। তারপর কোনো ক্রমে একটি চুমুক দিয়েই মুখ বিকৃত করে ফেললেন। পানীয়টি তার পছন্দ হয়নি। রামগোপাল কোন সুখে এ জিনিস খাচ্ছেন? রামগোপাল তার সঙ্গে কৌতুক করার জন্য সত্যি বিষাক্ত কিছু দেননি তো? রামগোপালের কথাই আলাদা, তিনি বেপরোয়া ধরনের মানুষ, কোনো কিছুতেই ভয় পান না। প্রায় তিনি কথায় কথায় বলেন, আই বেয়ার আ চার্মড লাইফ। রামগোপাল জিজ্ঞেস করলেন, কি ব্রাদার, কেমন লাগলো? প্যারীচাঁদ বললেন, একটু তিক্ত, একটু কষায়। বন্ধুরা সবাই হো হো করে হেসে উঠলেন। রামগোপাল প্যারীচাঁদের বাটিতে আরও খানিকটা চিনি মিশিয়ে দিয়ে বললেন, এবার দেখো তো। প্যারীচাঁদ সভয়ে আবার চুমুক দিলেন। এবার তার মুখ হাসিতে ভরে গেল।
তিনি বললেন, বাহ, দিব্য অপূর্ব, স্বাদটা যেন একেবারে বদলে গেল। রামগোপাল জিজ্ঞেস করলেন, কেমন, শরীরে বেশ একটা চনমনে ভাব হয়নি? প্যারীচাঁদ বললেন, বিলক্ষণ। রামগোপাল আবার জিজ্ঞেস করলেন, মনে হয় না আবার চুম্বন করি, আবার আবার? প্যারীচাঁদ বললেন, নিশ্চয়ই ভাই, আমি বলি কি, এবার থেকে আমরা এই বস্তুই পান করব। শুধু শুধু সুরা পান করে স্বাস্থ্যের ক্ষতি করা কেন? সর্বনাশিনী সুরা যে এদেশটাকে ছাড়খাড় করে দিচ্ছে। বন্ধুদের মধ্যে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এতক্ষণ নীরব ছিলেন। সম্প্রতি বর্ধমান রাজপরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছে। আইন বিষয়ক পরামর্শের উপলক্ষে সেখানকার বিধবা রানী তাকে ঘন ঘন ডাক পাঠাচ্ছেন। মাঝে মাঝে সেই অপরূপ সুন্দরী রানী এমন বিহ্বলভাবে চেয়ে থাকেন তার দিকে, যাতে মনে হয় শুষ্ক আইনের চেয়েও আইন উপদেষ্টা মানুষটির প্রতি তার আকর্ষণ বেশি। সেই অপ্সরাতুল্য রমণীর দিকে দৃষ্টিপাত করে দক্ষিণারঞ্জনেরও মস্তক ঘূর্ণিত হয়। দূরে থাকলেও সর্বক্ষণ মনে পড়ে সেই মুখ। এ কথা আর কারুকে বলা যায় না। দক্ষিণারঞ্জন ফটাস শব্দে শ্যাম্পেনের কর্ক খুলে নিজ পাত্রে খানিকটা ঢেলে বললেন, তোমরা চা পান করতে চাও করো, আমি এ জিনিসে মজিছি, আমি ছাড়ছি না। সুরাপানে সর্বনাশ হয় মূর্খদের। বুদ্ধিমান ব্যক্তিরা সুরাপান করলে তাদের চিন্তা শক্তির আরও বিকাশ হয়। রাধানাথ বললেন, আই এগ্রি উইথ ইউ দক্ষিণা। এই ফিল্দি লুকিং লিকুইড নিয়ে তুম লোগ কিউ ইতনা শোর মাচাতা, দ্যাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। শিবচন্দ্র জিজ্ঞেস করলেন, শোর মাচাতা তার মানে কি ভাই? প্যারীচাঁদ বললেন, আমাদের রাধানাথ বাংলা একেবারে ভুলে গেছে। বাবাকে বলে পিতাজি আর জলকে বলে পানি। রাধানাথ রাগতভাবে বললেন, অ্যান্ড ইউ, তোমরা 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 যে আচানক বাংলা লাভার হয়ে যাবে, হাউ কুড আই নো দ্যাট? ইন আওয়ার কলেজ ডেজ ইউ অল ইউজ টু হেট দিস ল্যাঙ্গুয়েজ। প্যারীচাঁদ বললেন, ভাই, তারপর এই সময়ের মধ্যে যে বাংলা ভাষা অনেক বদলে গেছে। আমরা তখন ভাবতুম বাংলা ভাষায় কোনো মহৎ ভাব প্রকাশ করা যায় না, কিন্তু এখন এই ভাষায় এমন অনেক ভালো ভালো লেখক এসেছেন। রামগোপাল বললেন, তুমি তত্ত্ববোধিনী কাগজ দেখেছ? আমি আগে কখনো বাংলা পড়তুম না, আমার ঘৃণা হতো, কিন্তু একদিন একখানা তত্ত্ববোধিনী কাগজ আসবার পর আমি চমকিত হয়ে গেছি। তুমি দেখবে, দেখবে সেই কাগজ। রসিককৃষ্ণ বললেন, দেবেন্দ্র ঠাকুর, অক্ষয় দত্ত, এরা উচ্চ চিন্তার কথা লিখছেন বাংলা ভাষায়। সে প্রোজ কার্লাইল বা মিলের চেয়ে কোনো অংশে হীন নয়। প্যারীচাঁদ বললেন, কেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে এক নতুন বামুন পণ্ডিত একখানা বই লিখেছেন, সে তো রীতিমতন সাহিত্য হে। রামগোপাল, তোমার কাছে নেই সেই বইখানা? একবার রাধানাথকে দেখাও না। রামগোপাল তখনই উঠে গিয়ে নিয়ে এলেন সেই বই, বেতাল পঞ্চবিংশতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। বইখানা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলেন রাধানাথ ও অন্যান্য বন্ধুরা। প্যারীচাঁদ বললেন, আমি এখানা থেকে একটু পড়ে শোনাবো, শুনবে? প্যারীচাঁদ পড়তে লাগলেন। ধর্মপুরে গোবিন্দ নামে ব্রাহ্মণ ছিলেন। তাহার দুই পুত্র, তন্মধ্যে একজন ভোজন বিলাসী, অর্থাৎ অন্নে ও ব্যঞ্জনে যদি কোনো দোষ থাকিত, তাহা দুর্গেয় হইলেও ওই অন্নের ও ওই ব্যঞ্জনের ভক্ষণে তাহার প্রবৃত্তি হইত না। দ্বিতীয় শয্যাবিলাসী, অর্থাৎ শয্যায় কোনো দুর্লক্ষ বিঘ্ন ঘটিলেও সে তাহাতে শয়ন করিতে পারিত না। এই এক এক বিষয়ে তাহাদের অসাধারণ ক্ষমতা ছিল। ঈদৃশ বিস্ময়জনক ক্ষমতার বিষয় তত্রত্ব নরপতির কর্ণগোচর হইলে তিনি তাহাদের ওই ক্ষমতার পরীক্ষার্থে সাতিশয় কৌতূহলবিষ্ট হইলেন।
এবং উভয়কে রাজধানীতে আনাইয়া জিজ্ঞাসিলেন, তোমরা কে কোন বিষয়ে বিলাসী? পড়া থামিয়ে প্যারীচাঁদ জিজ্ঞেস করলেন, কেমন, এমন সুললিত অথচ সুগম্ভীর বাংলা ভাষা তোমরা আগে শুনেছ কি? এই ভাষা কি অবজ্ঞার বস্তু? একমাত্র রাধানাথ ব্যতীত আর সকলেই উচ্চ প্রশংসা করলেন। দক্ষিণারঞ্জন বললেন, রচনাটি তো সুন্দর বটে, কিন্তু এমন বই কিনবে কে? বাংলা ভাষার গ্রন্থ ভদ্র শ্রেণীর লোকেরা কিনতে চাইবে কি? প্যারীচাঁদ বললেন, আমি শুনেছি বইটি প্রকাশ হওয়া মাত্র বেশ একটি শোরগোল পড়ে গেছে। মার্শাল সাহেব ফোর্ট উইলিয়াম কলেজের জন্য এই বই 100 কপি কিনে নিয়েছেন। পাঠকেরাও এই বই কেনার জন্য হুড়োহুড়ি করছে। লোকের মুখে মুখে রটে গেছে যে এখানেই বাংলায় প্রথম সাহিত্য পদ্যবাচ্য গ্রন্থ। এর লেখক ঈশ্বরচন্দ্র সম্পর্কেও লোকের দারুণ কৌতূহল। রাধানাথ বেশ বিমূঢ় বোধ করলেন। দেবেন্দ্র ঠাকুর, অক্ষয় দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইসব ব্যক্তিদের তিনি নামও শোনেননি আগে। তবু দেবেন্দ্র ঠাকুর না হয় বোঝা গেল, বিখ্যাত দ্বারকানাথের জ্যেষ্ঠ সন্তান। কিন্তু অক্ষয় দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইসব অজ্ঞাত কুলশীলরা কারা? রাধানাথ প্যারীচাঁদকে জিজ্ঞেস করলেন যে তিনি এদের চেনেন কিনা। প্যারীচাঁদ কলকাতার পাবলিক লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান। নবীন লেখকদের সম্পর্কে তার আগ্রহ থাকবেই। তিনি বললেন, এই ঈশ্বরচন্দ্র কিছুদিন সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। সেই সময় ওর সঙ্গে আমার পরিচয় হয়। রাগ করে এখন চাকরি ছেড়ে দিয়ে বই লিখছেন। কিন্তু আমি ওকে দেখেই বুঝেছিলুম এই মানুষটির ভেতরে আগুন আছে। দেবেন্দ্র, অক্ষয় কুমার, ঈশ্বরচন্দ্র এরা সবাই আমাদিগের চেয়ে বয়সে ছোট। তবু আমি বলবো এরা দেশের জন্য বড় কাজ করছেন। রামগোপাল বললেন, সে কথা ঠিক। দেবেন্দ্রবাবু ব্রাহ্মধর্ম প্রচার করে দেশের মহৎ উপকার করছেন। ইয়াং ম্যানরা যে দলে দলে খ্রিস্টান হচ্ছিল তা অনেকটা বন্ধ হয়েছে। রাধানাথ জিজ্ঞেস করল, এই ব্রাহ্মধর্ম ব্যাপারটা ক্যান ইউ এক্সপ্লেইন টু মি থরলি? খুব শুনছি। প্যারীচাঁদ বললেন, সে আমি তোমায় পরে বুঝিয়ে বলবো। এরা কুসংস্কারাচ্ছন্ন হিন্দু ধর্মের ওপর একটা আঘাত এনেছেন। দক্ষিণারঞ্জন বললেন, সে আঘাত আমরাই কি আগে হানিনি? সব কৃতিত্ব এদের দিচ্ছ কেন? হিন্দু গোঁড়ামির বিরুদ্ধে আমাদের রসিক কৃষ্ণের চেয়ে বড় কথা এ পর্যন্ত কে বলেছে? ছাত্রাবস্থায় রসিক কৃষ্ণ মল্লিক একটি কাণ্ড বাঁধিয়ে কলকাতা শহরে তথা হিন্দু সমাজে দারুণ আলোড়ন তুলেছিলেন। কোনো এক মামলায় সুপ্রিম কোর্টে তাকে সাক্ষ্য দিতে ডাকা হয়েছিল। প্রত্যেক সাক্ষীকে আগে শপথ গ্রহণ করতে হয়। একজন ওড়িশা দেশীয় ব্রাহ্মণ একখানি তাম্রকুণ্ডে তুলসী ও গঙ্গাজল নিয়ে সাক্ষীর সামনে এনে ধরে। সাক্ষী সেটা স্পর্শ করে বলে, আমি সত্য বই মিথ্যা বলিব না। রসিক কৃষ্ণের সামনে সেরকম তাম্রকুণ্ড এনে ধরা হলে তিনি সেটিকে স্পর্শ না করে চুপ করে দাঁড়িয়েছিলেন। বিচারপতি যখন জিজ্ঞেস করলেন, আপনি শপথ লইতেছেন না কেন? তখন রসিক কৃষ্ণ গম্ভীর কণ্ঠে বলেছিলেন, আমি গঙ্গা জলের পবিত্রতা মানি না। ইন্টারপ্রেটার অমনি চেঁচিয়ে অনুবাদ করতে লাগলো, সাক্ষী বলছে, আই ডু নট বিলিভ ইন দ্য সিক্রেটনেস অফ দিস গ্যাঙ্গেস। অমনি আদালতে উপস্থিত হিন্দুরা কানে আঙুল দিয়ে দৌড়ে পালিয়ে গেল। হুলুস্থুলু পড়ে গেল শহরে। অনেকেই মনে করল এই বুঝি ঘোর কলি উপস্থিত। হিন্দুর ছেলে প্রকাশ্যে বলছে গঙ্গা মানে না। তাই নিয়ে সংবাদপত্রে কত লেখালেখি। দক্ষিণারঞ্জনের কথা শুনে রসিককৃষ্ণ বিনীত লাজুকভাবে বললেন, সে পুরনো কথা ছাড়ো। আমরা তো সংঘবদ্ধভাবে হিন্দু ধর্মের সংস্কারের জন্য কিছু করিনি, এনারা করছেন। অতি স্বল্পভাষী রামতনু লাহিড়ী এবার বললেন, তা ঠিক বটে, কিন্তু ব্রাহ্মদের একটা জিনিস আমার পছন্দ হচ্ছে না। এরা খ্রিস্টানদের খুব গালাগাল করছেন। সেটি উচিত হয় না। আমরা সত্যের উপাসক,
যে ধর্মের মধ্যে যেটুকু সত্য রয়েছে তা গ্রহণ করাই ধর্মসম্মত। সত্যের অনুসন্ধানের জন্য সবার মন মুক্ত থাকা দরকার। দক্ষিণারঞ্জন বললেন, খ্রিস্টানরাও আমাদের গাল কম দেয় না, ওদের মতে তো হিন্দু ধর্ম ধর্মই নয়। প্যারীচাঁদ বললেন, খ্রিস্টানদের মধ্যেও কুসংস্কারগ্রস্ত রয়েছে অনেকে, তাদের জবাব দিতে গিয়ে আমরাই বা কেন কুসংস্কারের আশ্রয় লব? রামগোপাল বললেন, ব্রাহ্মদের অনেক কিছুই ঠিক, কিন্তু ওনারাও তো জাতির পাতি ছাড়েননি। সবাই এক ধর্মের উপাসক, অথচ কেউ পৈতেধারী, কেউ বেদ পাঠে অনধিকারী। এ আবার কেমন কথা? রামতনু বললেন, ওনারা তত্ত্ববোধিনী কাগজে লিখছেন যে বেদ অভ্রান্ত ঈশ্বরবাণী, অথচ অনেকেই তা মনে মনে বিশ্বাস করেন না। এ তো কপটতা। এই জন্য আমি আর তত্ত্ববোধিনী পত্রিকার গ্রাহক রব না ঠিক করেছি। রামগোপাল বললেন, তনু তনু তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তত্ত্ববোধিনীতে পাঠ্য বিষয় আরো অনেক কিছু আছে। রসিককৃষ্ণ বললেন, থাক এসব আলোচনা। এবার ডেভিড হেয়ারের স্মৃতিসভায় কে কে বক্তৃতা দেবেন তা ঠিক করে ফেলো। 1 জুন তো এসে গেল। রাধানাথ, তুমি যখন এখানে আছো, তুমিই এবার কিছু বলো না। রাধানাথ বললেন, স্পিচ কি বাংলায় ডেলিভার করতে হবে নাকি? প্যারীচাঁদ হেসে বললেন, না না, তুমি ইংরেজিতেই বলো, কিন্তু বাংলাটা এবার শিখে নাও। ইংরেজি শিক্ষিত ব্যক্তিরা এখন আর বাংলাকে অবজ্ঞার চোখে দেখে না। এদেশের শিক্ষা বিস্তারের জন্য বাংলা ভাষাকেই অবলম্বন করতে হবে, বিশেষত যদি স্ত্রীলোকদের শিক্ষা দিতে হয়। রাধানাথ চমকে উঠে জিজ্ঞেস করলেন, তোমরা কি ফিমেল এডুকেশনের কথা থিঙ্ক করছো? এদেশে তা পসিবল? দক্ষিণারঞ্জন বললেন, কেন সম্ভব নয়? নারীদের আমরা কতকাল অন্ধকারে রাখবো? এমন সময় গৃহের বাইরে পথে একটা বিষম হট্টগোল শোনা গেল। নানান কণ্ঠের উত্তেজিত আওয়াজ ছাড়িয়েও শোনা যাচ্ছে কয়েকটি কণ্ঠের কান্না। কৌতূহলী হয়ে সকলে এসে দাঁড়ালেন দ্বিতলের নিকটস্থ অলিন্দে। ব্যাপারটা অবশ্য এমন কিছু অভিনব নয়। একটি মৃতদেহকে বহন করে নিয়ে চলেছে শ্মশান যাত্রীরা, সঙ্গে অনেক লোকজন। গ্রীষ্মের এই মাঝামাঝি সময়ে শহরে মৃত্যুর সংখ্যা খুবই বেড়ে যায়। ওলাউঠোর প্রকোপ এই সময়ই বেশি হয়। দিন রাতই পথে শোনা যায় হরিধ্বনি। তবে সন্ধ্যের পর শ্মশান যাত্রীদের কণ্ঠে এই হরিধ্বনি পরিণত হয় গর্জনে। মাতাল ও গেজেলরা নেশাদ্রব্য সংগ্রহের আশায় এগলি ওগলিতে গিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ গা, আজ কেউ মলো? আজ কেউ মলো? আমরা শ্মশান বন্ধুরা যে বৃথা বয়ে যাচ্ছি গো। মৃতদেহের পিছনে পিছনে একটি 10-11 বছরের বালিকা একবার মাটিতে লুটিয়ে পড়ছে। কিছু লোকজন তাকে ধরে তোলবার চেষ্টা করতেই সে মৃগী রোগীর মতো ছটফটিয়ে আবার ছিটকে পড়ছে মাটিতে। বালিকাটির মুখখানি সিঁদুরে মাখামাখি, খোলা চুল ধুলোয় ধূসর। মেয়েটি আর একবার মাটিতে গড়াতেই দুজন বলশালী লোক তাকে দুদিক থেকে শূন্যে তুলে বহন করে নিয়ে চলল। রামগোপাল এবং তার বন্ধুদের ধারণা হলো যে ওই লোকগুলি ওই বালিকাটিকে বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছে। শ্মশানে স্ত্রীলোকদের নিয়ে যাবার প্রথা তো ইদানিং আর নেই। অন্য কোনো আশঙ্কার কথা মনে পড়ে। ওরা সকলে তত্তর করে নিচে নেমে এলেন। বালিকাটিকে যদি জোর করে নিয়ে যাওয়া হয় তাহলে ওরা প্রতিরোধ করবেন। আইনগতভাবে নিষিদ্ধ করা সত্ত্বেও এখনো গ্রাম থেকে মাঝে মাঝেই সতীদাহের কথা কানে আসে। কলকাতাতেও সেরকম ঘটনা বিচিত্র কিছু নয়। রামগোপাল সেই বালিকা বহনকারী 2 ব্যক্তির মধ্যে একজনের গতিরোধ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, একে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? সেই ব্যক্তি রুক্ষ স্বরে বলল, জাহান্নামে। তখন রামগোপালের সব বন্ধুরাও তাকে ঘিরে দাঁড়ালেন এবং ক্রুদ্ধ রাধানাথ লোকটিকে মারবার জন্য উদ্যত হলেন। তখন লোকটি বলল, মশাই করেন কি? এ মেয়েটি পাগল হয়ে গেছে। রামগোপাল বললেন, তোমরা আগে ওকে ছেড়ে দাও,
তারপর আমি দেখছি ও কেমন পাগল। প্যারীচাঁদ বললেন, এখুনি কোতোয়ালিতে সংবাদ দেব? দ্বিতীয় লোকটি বলল, আরে খেলে যা, আপনারা কি ভাবছেন আমরা ওকে জোর করে নিয়ে যাচ্ছি? এ পাগলি কিছুতেই বাড়িতে রইবে না। আমরা কতবার ঠেলে ঠেলে দিয়ে এলুম। ওর স্বামী মারা গেছে, বাড়িতে আর মেয়ে মানুষ কেউ নেই। আমরা আর ওকে কি করে আটকাই বলুন? রামগোপাল বালিকাটিকে জিজ্ঞেস করলেন, তুমি কেন শ্মশানে যাচ্ছ? বালিকাটির চোখ সত্যি উন্মাদের মতন। সে তীব্র স্বরে বলল, মরতে যাচ্ছি, মরতে। তুমি কে গা? রামগোপাল বললেন, তুমি কেন মরবে? মেয়েটি বলল, বেশ করব। শ্মশান যাত্রীর দল থেমে গেছে। আরো কিছু পথ চলতি উটকো লোক ভিড় জমিয়েছে সেখানে। আর মেয়েটি খ্যাপাটে গলায় চিৎকার করছে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি মরবো, মরবো। প্যারীচাঁদ বললেন, কোতোয়ালিতে খবর দেওয়া ছাড়া গতান্তর নেই, আমি যাচ্ছি। শ্মশান যাত্রীরা ভয় পেয়ে গেছে। তারা বলল, ও মশাই, আমাদের কি দোষ দেখলেন? এ মেয়ে যে নিজেই যেতে চায়। এক কাজ করুন না, আপনারা ভদ্রলোক, এ মেয়েটিকে আপনাদেরই বাড়িতে আটকে রাখুন না হয়। রামগোপাল বললেন, সেই ভালো, এই মেয়েটিকে আমার বাড়ির মধ্যে আনো, স্ত্রীলোকদের কাছে ওকে পাঠিয়ে দিচ্ছি। মেয়েটি কিছুতেই আসবে না, সুতরাং জোর করেই তাকে আনতে হলো ভেতরে। সে তারস্বরে চিৎকার করতে লাগলো, ওগো, আমার কেউ নেই, আমায় মরতে দাও, আমার শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, ওগো, আমায় ছেড়ে দাও। অন্দরমহলে রেখে আসা হলো মেয়েটিকে। শ্মশান যাত্রীরা আবার নতুন উৎসাহে হরিধ্বনি তুলতে তুলতে চলে গেল। রামগোপাল এবং তার বন্ধুরা কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর আস্তে আস্তে দ্বিতলে উঠে এসে বসলেন টেবিলে। প্যারীচাঁদ ব্যতীত প্রত্যেকেই নিজের নিজের পাত্রে ঢেলে নিলেন সুরা। প্যারীচাঁদ বললেন, রামমোহনের আনুকূল্যে সতীদাহ রদ হয়েছে বটে, কিন্তু তার সুফল পাওয়া গেল কতটুকু? এইসব বাল বিধবাদের ভবিষ্যৎ কি? 9-10 বছরের বালিকারা বিধবা হয়ে সারা জীবন গলগ্রহ হয়ে থাকবে। সেজন্যই বলছিলুম, এদের শিক্ষার ব্যবস্থা না করলে। রামগোপাল মুখ তুলে গম্ভীরভাবে বললেন, শুধু শিক্ষার ব্যবস্থা করলেই হবে না, এইসব বিধবাদের বিবাহেরও ব্যবস্থা করতে হবে। দক্ষিণারঞ্জন বললেন, ঠিক কথা। শিবচরণ বললেন, তাহলে কি এইসব বিধবাদের খ্রিস্টিয়ান হতে বলছো? রসিককৃষ্ণ বললেন, খ্রিস্টিয়ান হোক, মুসলমান হোক, এদের যে কোনো প্রকারে বিবাহের ব্যবস্থা করা দরকার। রামগোপাল বললেন, না, তা কেন? শিবচরণ বললেন, হিন্দু বিধবাদের বিবাহ, সে যে অসম্ভব কথা। ব্রাহ্মরাও এমন সাহস করেছেন বলে তো শুনিনি। এমন কথা সমাজে কে উত্থাপন করবে? আমরা এই বিষয়ে অগ্রসর হতে পেরেছি কতটুকু? রামগোপাল বললেন, তা জানি না। তোমরা আজ স্বচক্ষে দেখলে তো এই মেয়েটির অবস্থা। এইসব দুঃখিনী মেয়েদের দুঃখ দূর করবার জন্য কেউ যদি এদের বিবাহ আইন সিদ্ধ করতে পারে, তবে আমি সর্বতোভাবে তার পাশে গিয়ে দাঁড়াব। রাধানাথ ইংরেজিতে বলল, তোমরা এসব কি বলিতেছ হে? তাহলে তো আমাকেও শীঘ্রই কলকাতায় বদলি হইয়া আসিতে হয়। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময় ৭বিংশ পর্ব। উপন্যাসটি এক একটি পর্ব আকারে ধারাবাহিকভাবে আসছে। সেই সঙ্গে এই চ্যানেলে আরও একটি ধারাবাহিক উপন্যাস আমি পাঠ করছি। বিভূতিভূষণের কলমের অনন্য সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। আশা করি আমার পাঠ আপনাদের ভালো লাগছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে আপনাদের শুনিয়ে থাকি। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।
কমেন্ট সেকশনে সকলের মূল্যবান মতামত জানাবেন। আমার পাঠ যদি আমার শ্রোতা বন্ধুদের ভালো লাগে, সেটিই আমার সাহিত্য সংলাপের সার্থকতা। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি পাঠ করে শোনাই ছোট ছোট গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা। যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই সেখানেও বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দুটি চ্যানেলেই নিজেদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে সব সময় মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।